আপনারা ক্যামেরায় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো যতীন্দ্রমোহন এভিনিউ। আর এই যতীন্দ্রমোহন এভিনিউ থেকে বেরিয়েছে আরেকটি রাস্তা, এটি হলো শ্যামবাজার স্ট্রিট। আর এই শ্যামবাজার স্ট্রিট খানিকটা গিয়েই ডান দিকে শ্যামবাজার স্ট্রিট থেকে দুটো রাস্তা বেরিয়েছে। সেই দুটি রাস্তার একটি হলো শ্যামপুকুর স্ট্রিট এবং আরেকটি হলো কমুলিয়া টোলা লেন। আমরা যাব আজকের আমাদের গন্তব্য শ্যামপুকুর স্ট্রিটের একটি সরু গলি, যে গলিপথের মধ্যে লুকিয়ে আছে আমাদের জন্য অবাক করা তথ্য এবং আশ্চর্যজনক বিষয়। উত্তর কলকাতার অলিতে গলিতে এইরকম অনেক আশ্চর্যজনক তথ্য এবং অবাক করার মতো বিষয় লুকিয়ে আছে, শুধু সেই গলিপথের ভেতরে ঢুকে একটু খুঁজে নিতে হবে। চলুন আমরা সেই গলিপথের দিকেই এগিয়ে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামপুকুর স্ট্রিট এবং কম্বুলিয়া টোলা লেনের ঠিক সংযোগ স্থলে। এই দেখুন, এখানে একটি বোর্ড রয়েছে, তাতে লেখা রয়েছে উপরের দিকে তীর চিহ্ন দেওয়া শ্যামপুকুর স্ট্রিট, আর নিচে লেখা রয়েছে কাম্বুলিয়া টোলা লেন। ওটা আসলে চলতি কথায় কম্বুলিয়া টোলা লেন। তো এই শ্যামপুকুর স্ট্রিটের ভেতরে ঢোকা যাক। আপনারা দেখলেন শ্যামপুকুর স্ট্রিটটি, তবে শ্যামপুকুর স্ট্রিটের নামটা পরিবর্তন হয়ে গেছে, সেটাও দেখাচ্ছি বোর্ডটি। এই দেখুন, শ্যামপুকুর স্ট্রিটের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ করা হয়েছে দ্বিজেন মুখোপাধ্যায় সরণি। এই যে শ্যামপুকুর স্ট্রিট, বর্তমান যার নাম দ্বিজেন মুখোপাধ্যায় সরণি। এই শ্যামপুকুর স্ট্রিট দিয়ে বা দ্বিজেন মুখোপাধ্যায় সরণি দিয়ে আমরা আরেকটু এগিয়ে যাব শ্যামপুকুর স্ট্রিটের সেই গলি পথের দিকে। চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই সেই সরু গলি পথের দিকে। শ্যামপুকুর স্ট্রিট দিয়ে সোজা এগিয়ে এলে বাঁহাতে পড়বে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, আর শৈলেন্দ্র সরকার বিদ্যালয় অতিক্রম করে বাঁহাতে পড়বে সেই সরু গলিপথটি। এটাও মোটামুটি সংকীর্ণ গলিপথ। এই গলিপথটি কোথায় গিয়ে শেষ হয়েছে ভেতরে ঢুকে দেখা যাক। উত্তর কলকাতার একেবারে টিপিক্যাল পাড়া শ্যামপুকুর অঞ্চল এটি, আর রাস্তাটি হলো শ্যামপুকুর স্ট্রিট। আপনারা বাড়িঘরগুলো দেখছেন, এখানে কিছু কিছু বাড়ি রূপান্তর ঘটে গেছে, আবার দেখুন কিছু কিছু সাবেকি আমলের বাড়ি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখনও সংস্কার হলেও তার চিহ্ন কিন্তু এখনো বর্তমান। চলুন এই গলিপথে ঢোকা যাক। আজ থেকে 100, 150 বা 200 বছর আগে এই শ্যামপুকুর অঞ্চল ছিল সমগ্র কলকাতার মধ্যে সংস্কৃত চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। বহু সংস্কৃত পণ্ডিত বাস করতেন এই শ্যামপুকুর অঞ্চলে। আজও এই গলিপথে সেই নমুনা রয়েছে, দেখাবো আপনাদের। আজও এই গলির মধ্যে দু একটা বাড়ির গায়ে লাগানো ফলকে সেই অতীত দিনের উজ্জ্বল কাহিনী জল করছে। চলুন বন্ধুরা, গলিপথের ভেতরে প্রবেশ করা যাক। সেই গলিপথ আপনাদের দেখানোর চেষ্টা করছি। উত্তর কলকাতার গলিপথের যে ফ্লেভার, যে পরিবেশ আপনারা জানেন, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটি বাড়ি পেলাম, দেখুন এখানে লেখা রয়েছে পণ্ডিত কৃষ্ণধন বিদ্যারত্ন, অর্থাৎ এখানে একজন নামী পণ্ডিত এখানে বাস করতেন। এই বাড়িটা তারই বাড়ি। দরজা বন্ধ এখন। সেই ফলকটি আপনাদের দেখালাম। ভাবতে ভালো লাগে যে এরকম গলিপথে এরকম একজন পণ্ডিত মানুষ এই বাড়িতে বাস করতেন, সেটি দেখানোর সুযোগ পেয়ে আমি নিজেকেই ধন্য মনে করছি। চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক। এখানেও রয়েছে, দেখুন এটি হচ্ছে ওনার ছেলে। দিদি ভাই বললেন যে এখানে যে নামের ফলকটি আছে সেটি হলো ওনার ছেলের নামের ফলক, পণ্ডিত রমেশচন্দ্র ভট্টাচার্য কাব্য ব্যাকরণ তীর্থ, অর্থাৎ ইনি হলেন পণ্ডিত কৃষ্ণধন বিদ্যারত্নের পুত্র সন্তান। দেখুন, বাবা ছেলে দুজনই পণ্ডিত ব্যক্তি, দুজনই এই বাড়িতে বসবাস করতেন এক সময়। এখন তার উত্তরসূরিরা হয়তো এই বাড়িতে বাস করেন। সেই বাড়িটি দেখানোর সুযোগ পেয়ে খুব ভালো লাগছে আমার, যে উত্তর কলকাতার গলিতে গলিতে কত মণিরত্ন লুকিয়ে আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। তাহলে বুঝতেই পারছেন, শ্যামপুকুর অঞ্চল একসময় সংস্কৃত চর্চার অন্যতম কেন্দ্র ছিল এবং বহু সংস্কৃত পণ্ডিত এই অঞ্চলে বসবাস করতেন।
এই গলিপথে এই দিদিভাইয়ের কাছ থেকেই ওই তথ্যটা পেলাম, যে তথ্যটা আপনাদের আগেই জানিয়েছি। দিদিভাই, আপনার নামটা যদি একটু বলেন। শক্তি ভট্টাচার্য। শক্তি ভট্টাচার্য। আপনারা এখানে অনেক দিন ধরেই আছেন এই বাড়িতে? আচ্ছা, এই বাড়িতে কি আপনি বিবাহ সূত্রে এসেছেন? তো তো আপনি কি বলছিলেন আপনাদের কোন আত্মীয় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন? আমার শাশুড়ির বাবা। শাশুড়ি মহাশয়ের বাবা। হ্যাঁ। ওনার নামটা যদি একটু বলেন। মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগিস। শুনলেন আপনারা, বিশাল বড় নাম। তার নামের আগে এবং পরে উপাধি বা বিশেষণ রয়েছে। পণ্ডিত ব্যক্তিদের তাই হতো। সংস্কৃতের মহাভারত উনি সেটা বাংলায় অনুবাদ করেছেন। আচ্ছা, উনি কোথায় থাকতেন? এন্টালিতে। এন্টালিতে থাকতেন। আচ্ছা। ওনার ছবি আছে আমাদের ঠাকুর ঘরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পণ্ডিত মানুষদের ছবি ঠাকুর ঘরে রাখাটাই বাঞ্ছনীয়। শাশুড়ির বাবা তো। আচ্ছা আচ্ছা, খুব পূজনীয় ব্যক্তি আপনাদের পরিবারের। নিশ্চয়ই। খুব ভালো লাগলো দিদিভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। দেখুন, এখানে অনেক গলিপথ, ছোট ছোট প্রবেশপথ রয়েছে বাড়িতে, ডান দিকে বাঁ দিকে বাড়িঘরের প্রবেশপথ। বাড়িগুলোর মধ্যে সাপিকিয়ানার ছাপ যেমন স্পষ্ট, তেমনি আবার তার মধ্যে সংস্কারও হয়েছে। এই বাড়িগুলোর ঠিকানা কিন্তু শ্যামপুকুর স্ট্রিট। এই দেখুন, একটি নেম প্লেট দেখাচ্ছি আপনাদের। এই বাড়িতে দেখুন লেখা রয়েছে মায়ের আশীর্বাদ। উত্তর কলকাতার অলিগলি, গলি গোলক ধাঁধা। এই গলিতে প্রবেশ করে আপনাদের দেখিয়েছি যে শ্যামপুকুর স্ট্রিট থেকে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ের পরে বাঁদিকে যে গলিপথটি ঢুকে গেছে, সরু গলিপথ, সেই গলিপথটি ঢুকে এসে আমি আপনাদের এর আগে একজনের বাড়ি দেখিয়েছি, পণ্ডিত ব্যক্তিদের বাড়ি। কিন্তু এইখানে এসে একটি রংচঙ্গে প্রবেশপথ দেখে, বেশ ঝকঝকে প্রবেশপথ, আমার নজর আটকে গেল। আমি সামনে এগিয়ে দেখলাম যে এখানে দরজার প্রবেশপথের উপরে লেখা রয়েছে চণ্ডী বাড়ি, অর্থাৎ এটা হচ্ছে চণ্ডী মন্দির। আর এই মন্দিরের ভেতরে, মন্দিরের যে রংচঙ্গে এবং ঝকঝকে অবস্থা দেখে মনে হচ্ছে যে মন্দিরের রক্ষণাবেক্ষণের হাল খুবই ভালো। আমি ভেতরে প্রবেশ করি মন্দিরে। এখানে একজন দাদাকে পেয়ে গেছি, দাদার কাছ থেকে আমি সব জেনে নেব। আর এই যে মন্দিরের সামনেটা আপনাদের দেখাচ্ছি, একতলা দালান মন্দির, খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। আপনারা দেখছেন সামনে রয়েছে বারান্দা, আর বারান্দার পরে রয়েছে গর্ভগৃহ। আমি একটু ভেতরে ঢুকি, আপনাদের দেখার সুযোগ করে দিই। এই দেখুন, এটি হচ্ছে গর্ভগৃহ। গর্ভগৃহের ভেতরে ঢুকে আমি আপনাদের গর্ভগৃহের ছবি দেখাবো। তার আগে দেখাই যে প্রবেশপথের, মানে গর্ভগৃহের প্রবেশপথের ডান দিকের দেয়ালে একটি মার্বেলের ফলক আছে। সেই ফলকটি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, সেখানে লেখা রয়েছে শ্রী শ্রী চণ্ডীমাতা জয়তী পুণ্যশ্লোক মহাপ্রাণ গোপীনাথ দাস ও তাহার পত্নী অন্নপূর্ণা দাসীর স্মৃতি রক্ষার্থে তাহার মধ্যম ভ্রাতা শ্রী নারায়ণচন্দ্র দাস ও কনিষ্ঠ ভ্রাতা শ্রী তুলসীচরণ দাস এবং তাহার ভ্রাতুষ্পুত্রগণ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত হইল সন 1347 সালে। অর্থাৎ 1347 সালে এই মন্দিরটি স্থাপিত হয়। বর্তমানে 1432 সাল, প্রায় 85 বছর হয়ে গেল মন্দিরটির বয়স। আর তার নিচে সেবায়তগণের নাম রয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এই মন্দিরটি দাস পরিবারের, এবং এই দাস পরিবারই হচ্ছেন এই মন্দিরের সেবায়ত। আমরা এবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন চণ্ডী মন্দিরের গর্ভগৃহের ছবি। আমি এই মন্দিরের প্রতিষ্ঠাতা দাস পরিবারের একজন সদস্যের কল্যাণে বা সৌজন্যে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার সুযোগ পেয়েছি। আপনারা দেখছেন মা চণ্ডীর মূর্তি। এই মূর্তিটি কিন্তু ঘটে পুজো করা হয়। দাদা আমাকে যে তথ্য দিলেন, মাথায় মুকুট রয়েছে, গলায় হার রয়েছে, আর তার পেছনে দেখুন মা কালীর ছবি আছে আর আদ্দামার ছবি আছে। আর সিংহাসনটি দেখুন অপূর্ব কারুকার্য মণ্ডিত কাঠের সিংহাসন, তখনকার দিনে উঁচু বেদির ওপর স্থাপিত। সকালের পুজো সমাপ্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দিকে রয়েছে কাঠের সিংহাসনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। আর দেয়ালের গায়ে দেখুন মহাদেবের ছবি রয়েছে, এই পাশে গণেশের ছবি রয়েছে, কালীঘাটের মা কালীর ছবি রয়েছে, মা দুর্গার ছবি রয়েছে এবং আরও অন্যান্য ছবি রয়েছে। তো এইবার এই পরিবারের সেই দাদার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা জেনে নিই।
নমস্কার, নমস্কার দাদা, আপনার নামটা যদি বলেন। আমার নাম দেবাশিস দাস। আচ্ছা আমি 4th জেনারেশন। আচ্ছা, ওই ফলকে যাদের নাম ফলকে রয়েছে হ্যাঁ। সেই পরিবারে আপনি 4th জেনারেশন। generation। আচ্ছা, এই পুজোটা আপনাদের কি করে শুরু হয়েছিল যদি একটু বলেন। পুজোটা মানে এখানে যে ফলকে যে নাম দেখলেন, গোপীনাথ দাস, নারায়ণ চন্দ্র দাস এবং তুলসী দাস, এনাদের সময় থেকেই পুজোটা চালু হয়েছিল। প্রথমে বাড়িতে যেরকম মন্দির থাকে মানুষের, সেই রকম জায়গায় হতো, পরে এইখানে স্থানান্তরিত করা হয়, মন্দির তৈরি করে। মন্দির তৈরি করা হয়। আচ্ছা, আর এখানে মন্দিরে কি নিত্য পুজো তো হয়? নিত্য পুজো। আর মঙ্গলচণ্ডী কি ভোগের ব্যবস্থা আছে নাকি? না, এখানে আমাদের ভোগ বলতে ফল প্রসাদ যেরকম ওই নৈবেদ্য যেমন দেওয়া হয়, এরকমই প্রসাদ হয়। আর বাৎসরিক পুজো কবে হয়? বাৎসরিক পুজো বলতে আমাদের যে কোনো মানে পয়লা বৈশাখ বা দুর্গা পুজোর সময় এখানেতে মানে পুজো একটু বড় করেই হয়। আচ্ছা। এখানে আশপাশের সব স্থানীয় লোকজনরা আসেন, আত্মীয় স্বজনরা আসে, এইভাবেই পুজোটা আর পরিবারের লোকজনরাও আসেন এখানে। মানে পুজো 4 দিনই কি 4 দিনই পুজো হয় দুর্গা পুজোর সময়? না, দুর্গা পুজো এখানে দুর্গা পুজো হয় না, মা চণ্ডীকে। হ্যাঁ, মা চণ্ডীর পুজো হয়, রোজই হয়। ওই সময় লোকজন একটু বেশি আসে। বেশি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন এই চণ্ডী মন্দিরের ইতিহাস এবং এই মন্দিরের পুজো সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম আপনাদের জন্য এই দাদার কাছ থেকে। দেবাশিস বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। দাদা খুব ভালো থাকবেন। আমি দাদার কল্যাণে এবং দাদার সৌজন্যে এই মন্দিরের ভেতরে ঢোকার সুযোগ পেয়েছি। আপনাদের দেখাচ্ছি যে উত্তর কলকাতার গলিপথে যে কত হিরে জহরত মণি মাণিক্য লুকিয়ে আছে তার খবর আমরা হয়তো অনেকেই রাখি না। এসব মন্দির বা এইসব বাড়ির বয়স প্রায় 150 থেকে 200 বছর। এই অঞ্চলটি অনেক পুরনো অঞ্চল, কলকাতার আদি অঞ্চল বলতে গেলে, কারণ এই অঞ্চলটি একসময় নাম ছিল সুতানটি। জব চাণক্যের আগেও এই অঞ্চলটির নাম ছিল সুতানটি। পরবর্তীকালে বিভিন্ন নামে নামাঙ্কিত করা হয়। এই গলিপথটি গিয়ে শেষ হয়েছে কোথায় দেখি একবার, আর একটু এগিয়ে যায়। গলিপথ ধরে এগিয়ে চলেছে, দেখুন এখানে গলিপথটি খুব সংকীর্ণ। এই বাড়িটি খুব পুরনো বাড়ি, জীর্ণ হয়ে পড়েছে, সংস্কার হয়নি। কোনো বাড়ি সংস্কার হয়েছে, কোনো বাড়ি সংস্কার হয়নি, কোনো বাড়ি হস্তান্তর হয়ে গেছে, রূপান্তর হয়ে গেছে, ফ্ল্যাট বাড়িতে রূপান্তরিত হয়েছে। এইসব বাড়িগুলো বয়স প্রায় 150-200 বছর। এই যে আমরা চলে এলাম একটি রাস্তায়, এই রাস্তাটি হলো তেলিপাড়া লেন। এই যে দেখছেন এটি পাড়ার ভিতরে ঢুকে গেছে। আর এই বাঁদিকে যে রাস্তাটি চলে গেছে এইটাও সেই তেলিপাড়া লেন। আপনাদের নেম প্লেটটা দেখাচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি তেলিপাড়া লেন। এই দেখুন একটি বাড়ির দরজার গায়ে নেম প্লেট লেখা রয়েছে, তাতে লেখা রয়েছে 30 তেলিপাড়া লেন, কলকাতা 74। তাহলে বুঝতে পারলেন যে এটি হলো তেলিপাড়া লেন। এই দেখুন তেলিপাড়া লেনে একটি পুরনো বাড়ি আপনাদের দেখাচ্ছি, পুরনো বাড়ির স্ট্রাকচার সামনে থেকে দেখাচ্ছি। আপনাদের দেখতেই পাচ্ছেন যে বাড়িটি 150 থেকে 200 বছরের পুরনো, যার স্থাপত্য শৈলীতে কিন্তু সেই সাবেকিয়ানা নিদর্শন রয়েছে। দেখালাম আপনাদের। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো উত্তর কলকাতার গলিপথের ভিডিও নিয়ে।